গঙ্গাজল ঘাটিতে এই মুহূর্তে নির্বাচনের প্রচারে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড়জোড়ার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমি কাঁধে নিয়ে যাচ্ছি। আমার থেকে বুঝে নেবেন, এখানে গত 3 বছরে 80 কোটি গ্রামীণ রাস্তা হয়েছে, 80 কোটি টাকার। এর মধ্যে 10 পয়সা নরেন্দ্র মোদীর সরকারের অবদান নেই। আগামী 5 বছরে এই 80 কোটিকে দ্বিগুণ 160 কোটির রাস্তা আগামী 5 বছরে বড়জোড়ার 16টা অঞ্চলে হবে, আমি কথা দিয়ে যাচ্ছি। এখানে বাংলার বাড়ি পেয়েছেন প্রায় 12,000 প্রকৃত প্রাপক। এই 12,000 শুধু 12,000 থাকবে না, আগামী 5 বছরে যত গরিব মানুষ রয়েছেন বড়জোড়ায়, যারা বাড়ির আবেদন করেছেন, নিবেদন করেছেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দেবে আমাদের সরকার। আমার কথা মিলিয়ে নেবেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। জলের কাজ চলছে, কেন্দ্রের কোনো সহযোগিতা নেই। আগামী 5 বছরের মধ্যে আমাদের প্রতিজ্ঞা, প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করে দেবে। লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। আর ওদিকে নরেন্দ্র মোদী 400 টাকার রান্নার গ্যাস 1100 টাকায় বিক্রি করছে। চা পাতা ছিল 130 টাকা কেজি 2014 সালে, এখন চা পাতা 350 টাকা। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের দাম ছিল 135 টাকা, এখন জিরের দাম 360 টাকা, 70 টাকা। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে সেই রেলের প্ল্যাটফর্ম টিকিট একটা টিকিটের দাম 30 টাকা। দুধ ছিল 27 টাকা লিটার, আজকে 62 টাকা লিটার। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে প্রায় 40 টাকা লিটার। নিত্য প্রয়োজনীয় জিনিস, দৈনন্দিন জীবনের মূল্য বৃদ্ধি সর্বত্র আকাশ ছোঁয়া। একদিকে নরেন্দ্র মোদী আপনার পকেট থেকে লুটে পুটে নিয়ে টাকা নিয়ে যাচ্ছে, গরিব মানুষকে সর্বশান্ত করছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যুবসাথী আর লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1500 টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। একদিকে কলকাতা পুলিশের ডিসির ঠিকানায় গভীর রাত অবধি তল্লাশি, অন্যদিকে বেআইনি লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী। ইডির এই তৎপরতা নিয়ে তোলপাড় ভোটমুখী রাজনীতি। কেন্দ্রীয় এজেন্সির অভিযানকে যখন একদিকে নিশানা করছে তৃণমূল, তখন পাল্টা কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিজেপি। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। একটা সাধারণ সাব ইন্সপেক্টর মমতা ব্যানার্জির আশীর্বাদে এত কোটি টাকার মালিক হতে পারে, শান্তনু সিনহাকে না দেখলে বোঝা যেত না। একদিকে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ঠিকানায় গভীর রাত অবধি তল্লাশি, অন্যদিকে বেআইনি লেনদেনের অভিযোগে ব্যবসায়ী জয় এস কামদারকে গ্রেপ্তার। ভোটের মুখে তৎপর ইডি, আর তা নিয়ে তোলপাড় ভোটমুখী রাজনীতি। রবিবার সকাল থেকে গভীর রাত প্রায় 21 ঘন্টা ধরে বালিগঞ্জে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। সোমবারও শান্তনু সিনহা বিশ্বাস ও তার ছেলেকে তলব করা হয়। एक मेयर साब इंस्पेक्टर, कितना रुपया उनका तनख्वाह है, सब ममता बनर्जी और टीएमसी का जो तोलाबाजी सिंडिकेट है, तोलाबाजी सिंडिकेट का रुपया है। उनको हिरासत में लेकर इंटरोगेशन करना चाहिए। আমি 5টা নাম করছি, তাদের কাছে কেন এখনো অবধি সমন গেল না? তাদের তদন্তর কি অবস্থা? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে তদন্ত হচ্ছিল সেটা থেমে গেছে কেন? অশোক চৌহানের বিরুদ্ধে, প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে কেন তদন্ত বন্ধ? পঙ্কজা মুন্ডের বিরুদ্ধে কেন তদন্ত বন্ধ? ও তারা তো বিজেপি করেন বা বিজেপির সঙ্গে সহযোগী সরকার গঠন, ভুলে গেছিলাম। রবিবার বেহালায় সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারের বাড়িতেও অভিযান চালায় ইডি। বিকেলে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। ধৃত ব্যবসায়ীর সঙ্গে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ইডির তরফে আদালতে পেশ করা রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। তৃণমূল কংগ্রেস একটা প্রমোটারি রাজের ব্যবসা শুরু করেছিল, একটা সিন্ডিকেট তৈরি করেছিল প্রমোটার, তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার সাথে সাথে পুলিশ আধিকারিকরা। এখন এজেন্সির ধাক্কায় এখন সব সত্য বেরিয়ে আসছে। ইডি সমস্ত দুর্নীতি ঘুরে ফিরে নির্বাচনে 7 দিন 10 দিন আগেই কি করে খুঁজে পায় বলুন তো? 5 বছর ধরে কি ঘুমান? 5 বছর ধরে তাদের কোনো কাজ থাকে না? চিটফান্ড থেকে নিয়োগ দুর্নীতি, গরু পাচার থেকে কয়লা পাচার, এ রাজ্যে একাধিক দুর্নীতি মামলায় তদন্তভার ইডির হাতে।
তবে কোনোটারই বিচার হয়নি এখনো। সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। ইডি যেদিন কোনো অপরাধীকে ধরে সাজা দিতে পারবে সেদিন প্রশ্ন করবেন, সেদিন আমরা কিছু বলবো। বাকি যা করে ইডি ইডিয়েটের মতন সব করে, বরাবর তারা ফেইল্ড স্টুডেন্ট। তাই স্বাভাবিকভাবেই ইডি কী করছে না করছে সেই নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এই তদন্তে এরপর কি উঠে আসবে সেটাই দেখার। ঋত্বিক প্রধান, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। কামারহাটিতে এবারও তৃণমূলের প্রার্থী মদন মিত্র। প্রার্থী ঘোষণার পর থেকেই চলছে জোর কদমে প্রচার। মিটিং মিছিল থেকে চলছে বাড়ি বাড়ি জনসংযোগ। এবারও কামারহাটিতে জয় নিয়ে আশাবাদী মদন মিত্র। চোখে চশমা, মুখে হাসি, মদন মিত্র মানেই রঙিন। দলের একনিষ্ঠ সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। জেল খেটেছেন, তবে জার্সি বদলাননি। কামারহাটিতে জয়ের ধারা বজায় রাখতে সেই মদন মিত্রের ওপরই ভরসা করেছে তৃণমূল। কামারহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী মদন মিত্র, তার ফ্ল্যাটের বারান্দা থেকে দেখা যায় ভবতারিণী মায়ের মন্দির, আর সেখানে প্রণাম করেই তিনি প্রচারে বেরোন। এই যে প্রতিদিনের নিয়ম, নির্বাচনী প্রচারেও মাকে প্রণাম করে বেরোনো, এর কারণটা মাকেই বলি, মা একটু নজর রেখো, তোমার চোখে যেন আমি থাকি। তিনি এক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া ভবানীপুরের ছেলে। দক্ষিণ কলকাতার বাসিন্দা, এখন উত্তর 24 পরগনার কামারহাটিতে তৃণমূলের দুর্গ সামলাচ্ছেন। এই কেন্দ্রে বহু ওঠাপড়া দেখেছেন তিনি। 2011-তে কামারহাটি থেকে জেতেন মদন মিত্র। 5 বছর পর এই কামারহাটি থেকেই সিপিএমের মানস মুখোপাধ্যায়ের কাছে হারেন। 21-এর ভোটে ফের নিজের গড় কামারহাটি পুনরুদ্ধার করেন মদন মিত্র। 35,408 ভোটে বিজেপির অনিন্দ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয় পান তিনি। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে কামারহাটিতে তৃণমূল এগিয়ে থাকলেও মার্জিন কমে হয় 18,800। ফলে বিধানসভা ভোটে অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে মদন মিত্র। যদি উন্নয়ন না করে থাকি সেটা জনতা বলবে। আপনারা সবাই মিলে চেষ্টা করুন, সবাই মিলে একটা ক্যান্ডিডেট করার, তারপর মদন মিত্রর সঙ্গে লড়ার কথা ভাবুন। কামারহাটিতে এবার মদন মিত্রর বিরুদ্ধে বিজেপির প্রার্থী অরূপ চৌধুরী। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করেছে মানস মুখোপাধ্যায়কে। কংগ্রেসের প্রার্থী কল্লোল মুখোপাধ্যায়। 50,000 ভোটে জিতবো, 100% বিজয়। কারণ আমি সত্যের জন্যে, ধর্মের জন্য লড়ছি, আমি পাণ্ডব। হাতে আর দিন কয়েক, দিনরাত এক করে চলছে জোর কদমে প্রচার। আর মদন মিত্রর প্রচার মানেই রঙের ফুলঝুরি। 29 এপ্রিল ভোটের লাইনে দাঁড়াবেন কামারহাটির ভোটাররা। কামারহাটি কি রং বদলাবে, না এবারেও উড়বে সবুজ আবির, উত্তর মিলবে 4 মে। সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।